এবার বর্ষবরণের যে আয়োজন পুরোটা খুব সাজানো গোছানো ছিল। আসলে সরকার যদি চায় পুরো বাংলাদেশটাকেই সাজাতে পারেন, তার একটা দৃষ্টান্ত কিন্তু এবার আমরা দেখেছি। কিন্তু এই দৃষ্টান্তের জায়গায় সরকারের কাছে আমার প্রশ্ন থাকবে বা জনগণের কাছে প্রশ্ন থাকবে যে আমাদের গ্রামীণ সংস্কৃতির যে রূপ, যে ঐশ্বর্য, সেটা শুধু ঢাকার রাজপথে আমরা দেখতে চাই না। সেটা প্রত্যেকটা গ্রামে আগে যেভাবে বর্ষবরণ উৎসব হতো, লাঠি খেলা হতো বা বুড়াবুড়ির সং হতো, হালখাতা হতো এবং বিভিন্ন এলাকার মানুষের বিভিন্ন রকম সাংস্কৃতিক অভিব্যক্তি আছে, সেগুলোকে পূর্ণরূপে যদি এইভাবে সাজিয়ে প্রকাশ করা যায়, পুরো বাংলাদেশটাকে বাংলাদেশের মতো আমরা দেখতে চাই, সেটাই একজন সাংস্কৃতিক গবেষক হিসাবে আমার আকাঙ্ক্ষা। কারণ আমরা বাংলাদেশকে নিয়ে বাইরে যেয়ে গৌরব করতে চাই এবং গৌরব করি যে আমাদের আছে 2000 বছরেরও প্রাচীন ইতিহাস, যেই ইতিহাসের ভিতরে এই কালচারাল এক্সপ্রেশনগুলোই মূল, সেটা নিয়ে আমরা গৌরব করি, অহংকার করি এবং এর ভিতরেই আমাদের জ্ঞানের কথা আছে, আমাদের গুণের কথা আছে। কারণ প্রত্যেকটা সাংস্কৃতিক অভিব্যক্তির ভিতরে কিন্তু একটি করে জ্ঞান আছে। আজকে যে আমরা মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা এবার যেটা নামকরণ করা হয়েছে, সেখানে যে বাঁশি বাজাচ্ছেন বা যে আদিবাসীরা এসে যোগ দিয়েছেন, আমরা তাদের উচ্ছ্বাস দেখছিলাম, বলছিলেন যে তার কাছে এটা প্রথম এবং ভীষণ আনন্দের। অবশ্যই সে হয়তো কখনো ঢাকাতেই আসেনি, সেক্ষেত্রে তাদেরকে আনা হয়েছে এবং তাদেরকে সেই সম্মানটা দেখানো হয়েছে। কিন্তু এই সম্মানটা, আমি যেটা প্রশ্নটা করছি সেটা হলো যে প্রত্যেকটা বাংলাদেশের গ্রামে গ্রামে কিন্তু এই সম্মানটা আমাদের সাংস্কৃতিক অভিব্যক্তি যারা চর্চা করে তারা চায়, আমাদের বাউল ফকিররা চায়, আমাদের সাধক শিল্পীরা চায়, আজকে যারা অষ্টক গান করে তারা সেটা চায়, আজকে যারা কুষাণ গান করে তারা এই একই রকম সম্মানটা চায়, আজকে যারা অন্যান্য বিচার গান করে তারাও কিন্তু এই সম্মানটা চায়। কারণ আজকে পহেলা বৈশাখ দেখে, এই রকম সাজানো অনুষ্ঠান দেখে আমরা যদি আবেগাক্রান্ত হই, আমাদের পিছনে কিন্তু আরেকটি ইতিহাস আছে। আমরা দেখছি এই সময়ে বাংলাদেশে 105টির বেশি মাজার ভাঙা হয়েছে। সেখানে বাংলাদেশের কালচারাল অভিব্যক্তিটা যেভাবে প্রকাশ পায় এবং তার সঙ্গে কিন্তু আমাদের দেশের লোকশিল্পীদের একটা প্রাণের যোগ আছে, ব্যবসায়ীদের একটা যোগ আছে। কারণ একটি মাজার যখন গড়ে ওঠে, মাজারের সামনে আমরা দেখি যে অনেক দোকান বসে, সেই দোকানের সঙ্গে কিন্তু অর্থনৈতিক একটা সম্পর্ক যুক্ত আছে। সেখানে মোমবাতি বিক্রেতা থেকে শুরু করে মানে আগরবাতি বিক্রেতা, কাপড় বিক্রেতা সবাই থাকছে এবং ছিন্নমূলরা কিন্তু মাজারে যেয়ে তারা স্থান পায়, তারা সেখানে খাবার পায়। মাজারে মানুষ কেন যায়? একটা তৃপ্তির জন্য যায় বা একটা জ্ঞানের জন্য যায়, একটা অন্বেষণের জন্য যায়। কিন্তু সেই জায়গাটা, সেই ক্ষতগুলো কি আমরা পূর্ণ করতে পারবো? সেই ক্ষতটাও কিন্তু আজকে যে আনন্দ শোভাযাত্রার ভিতর দিয়ে যেটা সরকার প্রমাণ করলো, একজন সাংস্কৃতিক গবেষক হিসাবে আমার দাবি থাকবে যে মাজারগুলো ভাঙা হয়েছে সেই মাজারগুলো আবার পুনর্নির্মাণ করা হোক। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। যে প্রাণের উৎসবটা ছিল সেটাকে আবার জাগ্রত করা হোক। শুধু মাজার নয়, আরও সাংস্কৃতিক অভিব্যক্তির বিভিন্ন জায়গায় আঘাত কিন্তু এসেছে। সেই আঘাতগুলোকে আমরা দেখতে চাই যে সেটার উপশম করা হয়েছে, সেটার সেবা দেওয়া হয়েছে, শুশ্রূষা দেওয়া হয়েছে। জুবাইদা ম্যামের কাছ থেকেও জানতে চাইবো যে নানান আসলে শঙ্কা তো আসলে থেকেই যায়। আমরা তারপরেও প্রত্যাশা করি যে নববর্ষ, যেহেতু বলছিলাম যে বাংলাদেশে একটা প্রতিচ্ছবি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবারের এই আয়োজনে, বিগত বছরগুলোর সাথে যদি তুলনা করে বলেন কেমন ছিল? ধন্যবাদ। আমি আসলে একটু ভিন্ন প্রেক্ষাপট থেকে আলাপটা একটু আগাতে চাই। একটা হলো যে নববর্ষ তো আসলে সম্রাট আকবর থেকে আসলে বঙ্গাব্দের যে সূচনা, মূলত এই অঞ্চলের যে আসলে মূল জায়গাটা সেটা ছিল চৈত্র সংক্রান্তি। তো দেখুন, এই চৈত্র সংক্রান্তি শুধু এটা আমরা আজকে সাইমন এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বলছে যে সাজানো র্যালি, মানে একটা উপস্থাপনের। এখন একটা উপস্থাপন দিয়ে কিন্তু একটা সংস্কৃতির আপনার একটা মূল্যায়ন করাটা খুব কঠিন। কিন্তু এখন যে কারণ এইটি কঠিন, কারণ প্রতিটি সংস্কৃতি উদযাপনের যে অর্থনীতি আছে, সামাজিকতা আছে,
আচার আচরণ আছে, লৌকিকতা আছে, উৎসব মানে উৎসবের রিচুয়াল আছে, কিছু রীতি আছে, সামগ্রিক অর্থ নিয়েই কিন্তু আপনার উৎসবটা। এখন দেখুন, আমি যদি বলি চৈত্র সংক্রান্তির কেন আমাদের প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক কোথায়, দেখেন আমাদের 14 রকমের শাক খাওয়ার যে রেওয়াজ, তিতা শাক, হ্যাঁ, টক শাক, হ্যাঁ। তো এই যে মানুষ যেটা মানুষের সাধারণ মানুষের যে উৎসব, তারা আপনার প্রকৃতির কাছে যাবে, বিভিন্ন শাক তুলবে এবং পাঁচন বিভিন্ন সবজি রান্না করবে এবং তার মধ্যে দিয়ে সকল যেন পরিবেশিত হয়, সকলের যেন খাওয়াটা পায়, সেটা যে অর্থনীতি সাম্যতার যে একটা রাজনীতি আছে সেটাকে দেখা। 2 নম্বর যেটা সামন স্পষ্টই বলেছেন যে নিজস্ব একটা গান আছে এবং এই যে যেটা বঙ্গাব্দের যে সূচনা সেটার একটা বড় জায়গা তো আপনার যে খাজনাকে দেওয়ার মধ্য দিয়ে। এর আগে আমরা যদি বলি হালখাতা, ভীষণভাবে আমি যে মফস্বল শহরে বড় হয়েছি, আমাদের কাছে ভীষণভাবে এখন আমার মনে হয় যে হালখাতাটা খুব আনন্দের ছিল, যে আপনার ব্যবসায়ীরা সকলকে ডেকে যে মিষ্টি মুখ করাবেন এবং যে একটা অর্থনীতির সূচনা করেন, যে বাকি একটু একটু দাও, আবার নতুন বছরে তোমার একটা নতুন করে তার খাতা খোলা হচ্ছে। হ্যাঁ, তারপরে যেটা বলা হচ্ছে যে মানুষের একটা মেলা বসতো, এইটাকে কেন্দ্র করে একজনের আদান প্রদান। সেই সময় যে আসলে অর্থনীতির যে লাভ ক্ষতির মূল্যায়নের যে মানুষের একটা পারস্পরিক যে লেনদেনের সম্পর্ক, সেটা কিন্তু গুরুত্ব পেত না। এরকম খেলাধুলা ছিল, সেটাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে যাত্রা আসতো, যেটা সামনে বলছে ফকিররা আসতো, গান করতো, এটা কিন্তু এবং বিভিন্ন জায়গায় কিন্তু আপনার মাইকিং করা হতো যে আজকে এরা আসবে। তো এই যে একটা মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধনের জায়গাটা, সেটা কিন্তু আমার মনে হয় যে উদযাপনের একটা বড় জায়গা। হ্যাঁ, আমি কি উদযাপন করছি এখন, এই যে আপনি একটা প্রথমে যে বিষয়টি শুরু করেছেন যে যে নামকরণ নিয়ে যে রাজনীতি দেখলাম, তো আমি এই প্রশ্নটা পাঠতে চাই, আসলে আনন্দ থাকলে কি সমস্যাটা হতো, মানে যদি আনন্দের জায়গায় যদি আমাদের মঙ্গল থাকতো, মঙ্গল থাকলে কি সমস্যা হতো? আসলে মঙ্গলের মধ্যে কি আনন্দ নেই? মঙ্গলের মধ্যে কি দুঃখ আছে? মঙ্গলের মধ্যে কি আশীর্বাদ নেই? এখন এই যে একটা মানে খারিজ করা রাজনীতির মধ্যে আমরা পড়ে গেছি, যে এটাকে বিভিন্ন রকমের আপনার অ্যাঙ্গেল থেকে দেখে এবং স্পষ্টতই এটি একটি ধর্মীয় গোষ্ঠীর যে মঙ্গল একটা হিন্দুয়ানি শব্দ, এটাকে বাদ দিতে হবে। এই জায়গাটায় কেন আমরা বাধা পড়ব, আমি আমার বিশ্ববিদ্যালয়ের কেই আসলে প্রশ্ন করতে চাই, যারা বলেছেন যে এই চেঞ্জটা করেছেন যে মঙ্গল বাদ দিয়ে আনন্দ শোভাযাত্রা হবে। আমার কাছে প্রশ্ন হলো, মঙ্গলটাতে কি সমস্যা? কি সমস্যা আমরা কি এটা একটু শুনবো সাইমন জাকারিয়া, যে মানে মঙ্গলটা যদি আনন্দ হয়ে যায়, পরিবর্তনগুলো আসলে কি আসে, আর এই প্রশ্নগুলোই বা কোথায় করব? আরেকটা আমি এখানে একটু শেষ করতে চাচ্ছি, সাইমনের কথা আবার ফিরে আসছে যে উপস্থাপনের রাজনীতি দিয়ে কি আসলে ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন আর পুরোটাই দেখা সম্ভব? তাহলে সাইমন যে প্রশ্নটা করেছে যে মাজার ভাঙা হলো কেন, মাজারে যে যারা গান গায়, আমরা যেটাকে সাবলটান সং বলি, যে নিজেরাই গান তৈরি করে, মানুষ ঘুরে ঘুরে জীবনের দুঃখ বেদনা আনন্দ সব কিছু নিজে গান গাথে, সেই জায়গাটায় সেই মাজারের শিল্পীদের উপর হামলা হলো কেন? এবং তার চেয়ে বড় প্রশ্ন, আজকে আমরা আনন্দ র্যালিতে খুব গদগদভাবে বলছি যে 27টি জনজাতির মানুষেরা অংশগ্রহণ করেছে, তাহলে পাঠ্যপুস্তক থেকে সেই গ্রাফিতিটি তুলে নেওয়া হলো কেন? তাহলে এই যে ইনক্লুসিভ পলিটিক্স, তাহলে যে পাঠ্যপুস্তকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী যুক্ত ছিল, তাহলে একটি ধর্মীয় গোষ্ঠীর আন্দোলনের কারণেই সেই গ্রাফিতি তুলে নেওয়া হলো এবং পরবর্তীতে যখন বাংলাদেশে বসবাসরত আদিবাসীরা সেটার প্রতিবাদ করলো, সে গ্রাফিতিতে যুক্ত করা হলো না। সুতরাং একটি র্যালি মধ্য দিয়ে যে আসলে আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ ও রাষ্ট্রকে তৈরি হয়েছে বলে একটা মানে কি বলবো, একটা খুশ মেজাজে আছে, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা মানে বিক্ষিপ্ত একটা আলোচনা হতে পারে। সামগ্রিকভাবে আসলে একটা বড় রাজনীতিকে আড়াল করে, বড় রাজনীতি আলাপ বাদ দিয়ে এই একটি দিনের একটি র্যালিকে কেন্দ্র করে যদি আমরা এটিকে মানে একটা খুশ মেজাজে অংশ হিসেবে দেখি, তাহলে আমার কাছে মনে হয় যে পুরো যে একটা চৈত্র সংক্রান্তি কিংবা বর্ষবরণ কিংবা অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং রাষ্ট্রের রাজনৈতিক অর্থনীতি, সে আলাপটাই আগাবে না।